আমি বলছি তাহলে 3 তারিখ শুক্রবার মনে হয়, দেখিনি। শুক্রবার সন্ধ্যার দিকে সেদিন সকালবেলা আর দিদি ছেলে যথারীতি স্কুলে যায়, দিদিও দিদির জনপ্রতিনিধির কাজে কোথাও গিয়েছিল। দুপুরের থেকে একটু দেরিতেই দিদির কাছে ফোন আসে যে তোমার ছেলেকে দেখলাম আরো বাচ্চাদের সাথে স্কুলের গেটে প্রতিবাদ সভায় আছে, দাঁড়িয়ে আছে, আর নিউজ মিডিয়াকে বাইট দিচ্ছে। 2-3টে বাচ্চা দিচ্ছে, ওনার ছেলেও দিচ্ছে। কি পারপাসে? বাচ্চারা ওই কালারামজোত হাই স্কুলের যে খেলার মাঠটা আছে, যে এই জমিটাকে অ্যাকচুয়ালি বহু বছর আগে কোনো এক ভদ্রলোক ভদ্রমহিলা স্কুল পারপাসে গিফট করেছিল। স্কুল পারপাস, বাচ্চারা যাতে শারীরিক শিক্ষা করে, বাচ্চারা যাতে ভালো পরিবেশে পড়াশোনা করে, স্কুল পারপাসে ইউজ করার পরে প্রধান শিক্ষক মহাশয় স্কুলের গেটে বেশ কিছু প্রাইভেট হোর্ডিং লাগায়, তার ভাড়া নিজের অ্যাকাউন্টে তোলে। আর স্কুলের যে খেলার মাঠটা, ছোট্ট একটা মাঠ, চারিদিকে দেখবেন ঘিরে দেওয়া, সেই মাঠটাকে আপনার এই জিওর 5G'র মোবাইল টাওয়ার, বড় যেই টাওয়ারটা হয় সেটা লাগিয়ে ইনস্টল করেন। কারণ উনি ওই টাকা, ওনার ফিউচার উনি সিকিউর করবেন, কি করবেন আই ডোন্ট নো। যেটা যখন এরা জানতে পারে, মানে ওই এলাকার অধিবাসীরা জানতে পারে, কিছু বুদ্ধিজীবী, কিছু সমাজ সচেতনমূলক যারা কাজ করেন তারা, আর এলাকাবাসী, আর গার্জেন ফোরাম, মানে ওই স্কুলে যারা বাচ্চারা পড়ে তারা সবাই গিয়ে স্কুলে একটা ডেপুটেশন দিয়েছিল। আর যতগুলো প্রতিষ্ঠিত জায়গা আছে, সম্মানীয় প্রতিষ্ঠিত জায়গা, যেমন ম্যাজিস্ট্রেট লেভেলে ডিএম, যেমন আপনার কমিশনারেট, সব জায়গায় এরা বিএলও, বিডিও সাহেবকে এরা একটা করে চিঠি করেন যে এই ইমিডিয়েটলি টাওয়ারটা বন্ধ করুন। ইভেন আমাদের যে এমএলএ আছে আনন্দময় বর্মন দা, উনি কিন্তু এই কথাটা, এই প্রতিবাদটা তোলেন, উনিও এই ব্যাপারটাকে তোলেন সংসদে, যে টাওয়ারটা পরিবেশের জন্য ঠিক না, ছোট ছোট পশু পাখি এদের জন্য ঠিক না। ঠিক আছে, বিশেষত আপনারা দেখেছেন ওই চিড়িয়া তো এখন বন্ধ, মানে ওরাই বন্ধ করে দিয়েছে, কাকেরও দেখা পাওয়া যাচ্ছে না, কারণ পরিবেশের উপর খুব ইফেক্ট করে, নিউরো প্রবলেম সৃষ্টি করে। তো এই জিনিসটা নিয়ে একটা বড়সড় একটা আন্দোলন হয়, সেটা তারপরে মাঝখানে কি হয়, এই দিদি আবার একদিন স্কুলে গিয়ে অভিভাবক বৃন্দের সাথে উত্তরবঙ্গ পেপারকে নিয়ে গিয়ে একটা ডেপুটেশনও দিয়ে আসে। তারপরে অ্যাজ ইট ইজ টাওয়ারের কাজ কিছুদিনের জন্য বন্ধ থাকে। হঠাৎ করে যেই দিন 3 তারিখের আগে, 2 তারিখ না 1 তারিখে আবার স্কুলের বাচ্চারা শোনে যে চারিদিকে বেড়া দিয়ে চুপচাপ টাওয়ারের কাজ হচ্ছে, তখন অভিভাবক বৃন্দ পুরো রেগে যায়, তারা বাচ্চাদেরকে নিয়ে প্রতিবাদ করতে পাঠায়। এইবার সেই প্রতিবাদ সভায় এনার ছেলেও ছিল। এইবার কি হয়েছে, সেই দিন 3 তারিখে দুপুরবেলা যখন এরা প্রতিবাদ করছে, টাইমটা আমি ঠিক জানি না, আগে পিছিয়ে হতে পারে, সেই সময় প্রতিবাদ করছিল, ইনার ছেলেকে উত্তরবঙ্গ পেপার জিজ্ঞেস করে, আরো মিডিয়া ছিল, যে তোমরা কি চাও? তো উনার ছেলে আরো দুজন ছেলে বলে আমরা টাওয়ার হতে দেবো না, আমাদের খেলার মাঠ পারপাসে ইউজ হবে, ছোট্ট একটা মাঠ, ওটাকেও কেন বিজনেসের জন্য ইউজ করা হচ্ছে, আমরা দেবো না। পুলিশও ছিল ওখানে। দিদিকে কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক ফোন করে যে তুমি এখানে, তোমার ছেলে তো ওখানে প্রতিবাদে বসে আছে, আর পুলিশ তোমার ছেলেকে ধমকাচ্ছে, এই তোরা এখানে এসছিস, তোরা কি আন্দোলন করছিস? পড়াশোনা কর। দিদি হন্তদন্ত হয়ে স্কুলে আসে সন্ধ্যের দিকে, কারণ দিদি একটা প্রোগ্রামে ছিল, দিদির কাছে ফোনটাও আসে বেশ বেলার দিকে। দিদি যখন এসে দেখে স্কুলের গেট বন্ধ, প্রতিবাদ সভা নেই, শুনছেন। দিদি তখন বাড়ি ফেরার দিকে, মেন রাস্তা থেকে একটু আগে গিয়ে রানীনাগা যাওয়ার পথে দিদি হাঁটা দেয়, হঠাৎ করে দেখে এক স্কুটারে এক ভদ্রলোক হেলমেট পরা এসে উনার সামনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে হেলমেটটা খুলতেই উনি চিনতে পারেন যে উনি কালারামজোত হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রবীণ নন্দী। তারপর ওনার হাত ধরে টানাটানি করেন, ওনার প্রাইভেট পার্টে হাত দেন, ওনাকে অকথ্য ভাষায় গালি দেন। তারপরে বলে তুই তো সবার আগে, তুই বলেছে, মেনশন করব আমি, উনি বলেছে তুই তো সবার আগে এই টাওয়ারটা চাসনি বসানো, তুই প্রতিবাদটা করেছিলি, তুই সবাইকে জড়ো করেছিলি, তুই ডেপুটেশন দিতে এসেছিলি, এইবার তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস, এবার কি তুই সমস্ত স্কুলের বাচ্চাদের লেলিয়ে দিয়েছিস? তোকে তো এখানে দেখে নিব, তোর ছেলেকে স্কুলে দেখে নিব বলে দিদিকে টানা হাতড়া, গলা চিপিয়ে ধরা, হাত দেওয়া, নোংরা ভাষায় গালাগালি করে। দিদি কোনো ক্রমে বেঁচে ফিরে বাড়িতে ফেরার পথে সবাইকে ফোন টোন করে, দিদির ফোনও নিচে পড়ে গিয়েছিল। ফোন টোন করার পরে দিদি আমাকে ডাকে, আমি সেদিন যেতে পারিনি, তার পরের দিনও যেতে পারিনি, আমার দার্জিলিং ডিস্ট্রিক্ট কোর্টে কাজ ছিল। তো আমি যেদিন গিয়েছি পুরোটা শোনার পরে আমি দিদি বললাম এটা সামাজিক ঘূর্ণিত অপরাধ, এটাকে কিছুভাবেই মেনে নেওয়া যায় না। আর তোমাকে আসার সময় উনি ধমকি দিয়েছে তোর ছেলেকে দেখে নিব। তো তুই বলা, তুমি একটা জনপ্রতিনিধি, তুমি একটা পঞ্চায়েত, তুমি একটা বাচ্চার মা, তুমি একটা মহিলা, তারপরে তুমি তপশিলি জাতীয় অন্তর্ভুক্ত, তোমাকে তুই বলে তোমার গায়ে হাত দিয়েছে, তোমাকে পারলে সেদিনও শেষ করে ফেলে, তোমাকে বলছে যে তোর বডি পাওয়া যাবে না। এই অপরাধকে কোনোভাবে মেনে নেওয়া যায় না।
তুমি চলো আমার সাথে থানায়। দিদি কিন্তু কিন্তু করছিল যদি আমার ছেলেকে কিছু করে দেয় আমি কি করব। আমি বললাম দিদি একটা অপরাধ ঢাকতে গেলে কিন্তু 10টা অপরাধ করতে হয়, কালকে কিন্তু কিছু হয়ে গেলে তখন তুমি নিজেকে মাফ করতে পারবে না। আমি বুঝিয়ে সুঝিয়ে দিদিকে থানায় নিয়ে যাই। রাতে বেলা 10:30টার সময় আমরা এফআইআর করি, 9টা থেকে 10:30টার মধ্যে এফআইআর হয়েছে। কারণ আমাদের আলোচনা করতে ওনাকে বোঝাতেই টাইম লাগছিল, কারণ সাধারণ গৃহবধূ উনি কোনোদিন পুলিশকে হ্যান্ডেলই করেনি। পঞ্চায়েত হয়েছে এই নাগাদ, কিন্তু উনি তো ডিল করেনি কখনো, এই এরকম অভদ্র আচরণ উনি কোনোদিন পাননি। কে কান্নাকাটি করছিল। আমরা যখন গিয়ে এফআইআর করি আমাদের রিসিভ করে দেওয়া হলো। উনি হতে পারে ফাঁসিদা থানার অন্তর্ভুক্ত, কিন্তু ইনসিডেন্টসটা হয়েছে বাগড়া থানার অন্তর্ভুক্ত। তারপরের দিন আমাদেরকে ফোন থেকে থানা থেকে কোনো ফোন আসেনি, তারপরের দিনও থানা থেকে কোনো ফোন আসেনি। উল্টো কাল আর পরশু ওই হেডমাস্টার প্রবীণ নন্দী মহাশয় বহাল তবিয়তে স্কুল করেছে। জামিন অযোগ্য ধারা যেই এই যে এফআইআর করেছি আপনি ভালো করে পড়ুন, আমি কপি একটা দিয়ে যাব। এটা জামিন অযোগ্য ধারা রুজু হওয়া উচিত। মানে শ্লীলতাহানি, তার মধ্যে তপশিলি জাতি, তার মধ্যে ভদ্রমহিলাকে স্ল্যাং ইউজ করা, ধাক্কাধাক্কি করা, মারপিট, প্রাইভেট পার্টে হাত দেওয়া, জঘন্য থেকে জঘন্য অপরাধ। মানে কি বলবো আপনাকে, ভারতীয় নাগরিক ন্যায় সুরক্ষা সংহিতা এটা জঘন্য থেকে জঘন্য অপরাধের ধারায় এটা হচ্ছে এখন অন্তর্ভুক্ত হয়েছে। সেকশন গুলো আমি উনার থেকেই জানতে চাই। আমি এই মুহূর্তে আপনাকে বলে দিতে পারি কি কি ধারা লাগতে পারে এর মধ্যে, কিন্তু আমি কেন বলবো? পুলিশ তো জানে এগুলো কোন পর্যায়ে কোন অপরাধের লিস্টে আসে, ধারাটা এখনো পর্যন্ত দেয়নি। আর হেডমাস্টার বহাল তবিয়তে স্কুল করছে, এটা নন অ্যাভেলেবল সেকশন হওয়া উচিত। উনি কি করে স্কুলে আসছেন, কি করে টাওয়ারের কাজ শুরু হয়েছে আমি জানি না, আমার জানা নেই। উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। উনার ভয় হচ্ছে যার নামে এত ঘৃণ্য অপরাধ হওয়ার পরে, এফআইআর হওয়ার পরে, তিনি ঘৃণ্য অপরাধ করেছেন, তার নামে এফআইআর হয়েছে, তারপরেও যদি সে স্কুলে আসতে পারে, তার মানে কত প্রভাবশালী ব্যক্তি সেই স্কুল কমিটিতে আছে। সেদিন যারা ওপেন ওনাকে ধমকি মেরেছিল, আমাদের উপর অনেক কেস আছে, দেখে নিব, করবেন কেস করেন, টাওয়ার বন্ধ হবে না। তার মানে কত প্রভাব আছে যে সেই প্রভাবে বাগড়া থানা একটা ভিকটিমের কাজ করছেন, ভিকটিমের হয়ে কোনো রকমের কাজ করছে না, তার জন্য লড়ছে না, তার জন্য এফআইআর এর উপরে এখন পর্যন্ত ধারা লাগায়নি বা তার সাথে যোগাযোগ অব্দি করেনি। ইভেন কালারাম জোতার হাই স্কুলের প্রধান শিক্ষক যে স্কুল করছে সেই খবরও তাদের কাছে নেই। মানে আমি তো বুঝতেই পারছি না প্রভাবটা কোথায় খাটছে। থানায় খাটছে কি জিও টাওয়ার লাগানোতে খাটছে, কোথায় খাটছে? নাকি সবাই মিলেমিশে টাওয়ারটা চায়, এই জন্য আমাদের এই সাধারণ দিদি সে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হলো। কারণ সে আর 10টা জনপ্রতিনিধি বা আরো আমাদের তো আরো অনেক লোক আছে যারা জনগণের সেবা করে, আনন্দদাও বলেছিল, তাই তো? ইভেন শোনেন, এটা পার্টির ব্যাপার না, যে কোনো শুভচিন্তক মানুষ, পরিবেশবিদ আর এই অভিভাবক ফোরাম, ইভেন আমিও ব্যক্তিগতভাবে চাই না যে নিউরো প্রবলেম হোক, পরিবেশের ওপর এফেক্ট হোক, সেরকম কোনো টাওয়ার লাগুক। আমরা সবাই প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমি আইনজ্ঞ হয়ে যাইনি। তার মানে আমাদের সবার প্রতিবাদটার একমাত্র শিকার ইনি হলেন। এটাই আমার কাছে একটা আবেদন আপনাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে, আপনারা প্লিজ কালারাম জোতা হাই স্কুলের প্রধান শিক্ষক কি করে রোজ স্কুল করছে, তার উপরে জামিন অযোগ্য ধারা এখনো কেন আওতায়, তাকে আইনের আওতায় আনা হয়নি, বাগড়া থানার ওসিকে জিজ্ঞেস করুন। আমাদের সাথে কোনো যোগাযোগই করেনি, শুধু ওটা রিসিভ করে দিয়েছে। এই যে রিসিভাল 8 তারিখ, টুডে ইজ 11th, আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ করেনি। আর উনি স্কুলে এসেছেন আমার কাছে শুধু খবর না, আমি আপনাদের ভিডিও এনে দেখাতে পারি, ইভেন রেজিস্টার চেক করলেই আপনারা পেয়ে যাবেন। উনি 10:30 থেকে 2টো 2:30 অব্দি স্কুলে ছিলেন, আবার 1 ঘন্টার জন্য বেরিয়ে আবার 4টে থেকে উনি স্কুলেই ছিলেন। ন্যায্য বিচার চাই, একজন আইনজীবী হিসাবে, একজন দিদির সহচরী হিসাবে, একজন সমাজের অঙ্গ হিসাবে, একজন বাচ্চার মা হিসেবে আর মহিলা হিসেবে আমি চাই ইমিডিয়েটলি ডক্টর প্রবীণ নন্দী মহাশয়কে গ্রেপ্তার করা হোক। আর এই অভিযোগ যেরকম ঘৃণ্য অভিযোগ হয়েছে তার সাজা উনাকে, শাস্তি উনাকে দেওয়া হোক। আর ইনার মনের মধ্যে যে একটা নিরাপত্তা নিয়ে, নিজেদের নিরাপত্তা নিয়ে যে একটা ভয় আছে, সেটাকে কিন্তু দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে উনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है।
At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ त्यसरी नै एसआईपी मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी मा लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2025 प्रथम पुरस्कार 10 करोड़ गारंटीड। ड्रॉ 18 जनवरी। टिकट मात्र 500 रुपया। प्रथम पुरस्कार 10 करोड़ केवल बिक्री भएका टिकटबाट। हेर्नुहोस् लाइभ ड्रॉ। हेर्ने मात्र हैन, किन्ने पनि। जाऊ 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 जाऊ। पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2024 मा प्रथम पुरस्कार विजेता दिनेश कुमार पाण्डे र चन्ना राम। के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति?